আজকে যেহেতু বছরের শেষ সংক্রান্তি, তো এই সংক্রান্তিতে যাদের পিতা নেই তাদের একটু বিশেষ নিয়মকানুন রয়েছে। স্নান করে খাবার খেতে হয়, স্নান করার আগে খাবার খেতে নেই। আর আজকে বিকালে বানালাম আলুর পরোটা, তার সাথে রুটিও করা হয়েছে। আমাদের বাড়িতে শুধু আলুর পরোটা করলে হবে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে বছরের শেষ সংক্রান্তির পুজো রয়েছে, তো সেই কারণে বামুন ঠাকুর ফোন করেছিল যে সকালেই বামুন ঠাকুর পুজো করতে আসবে। তো সেই কারণে মা স্নান করতে গেল, আর আমি কলপাড়াতেই ছিলাম, কাচাকুচি করছিলাম। মা বলল, খেপি কাচাকুচিটা করে পরে একবার ঘাটায় জালটা ধরিয়ে দিবি, আমি স্নান করতে যাচ্ছি, বামুন ঠাকুর চলে আসবে বলল। তো আমি বললাম ঠিক আছে, তুমি চলে যাও, আমি না হয় ঘাটায় জালটা দিয়ে দেবো। মা ওইদিকে স্নান করতে চলে গিয়েছে, তো আমি ভাবলাম ততক্ষণকে আমি ঘাটায় জালটা ধরিয়ে দিই, তাহলে ঘাটাটা ফুটে যাবে। আমাদের তো আর বসে বসে জাল দিতে হবে না, দুটো মতো কাঠ জ্বালিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি তো বলেইছি যে মা যদি জাল দিয়ে থাকে, তবে যদি টুকিটাকি বসে বসে যে জ্বালনগুলি রয়েছে ওই জ্বালনগুলি শেষ করে। তবে আমরা যদি জাল দিয়ে থাকি, বেশিরভাগ এই বাঁশ বা কাঠ এই দিয়েই আমরা জ্বালনটা ধরিয়ে দিই। যাই হোক, এইদিকে বেশ ভালো মতো উনুনটা ধরে গিয়েছে, এই কাঠটা এরপরে দিয়ে দিই, তাহলে দুটো কাঠ বেশ ভালো মতো জ্বলবে। এদিকে তো উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এইদিকে আজকে ভাবছি একটু ডাল সেদ্ধ করব মুড়ি খাবার জন্য। কালকে মেসোমশাই এসেছে, দিদি ভাইয়ের বাবা, তো সেই কারণে ভাবলাম কিছু একটা মুড়ি খাবার করা যাক। তো বাড়িতে বেসনটাও বাড়ন্ত, না হলে কিছু একটা করে দিতাম। তো সেদিনকে মা বলছিল দুটি ভাজা কলাই রেখেছিল, অড়র কলাই বা কিছু একটা বলছিল, তো ওইটাতে একটু সেদ্ধ করে না ছকবো ভাবছি। ওই সেন্টটা কিন্তু বেশ ভালো লাগে ভাজা কলাইয়ের। তো অনেকগুলো কৌটো দেখলাম এইটা ওইটা করে, তো শেষকাল পর্যন্ত কৌটোটা পেলাম। বুঝতে পারছিলাম না যে কোনটা অড়র কলাই আর কোনটা মটর কলাই, কারণ এই অড়র কলাই আর মটর কলাই কিছুটা একই দেখতে, তো সেই কারণে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দাঁড়ান এই বাসি জলটা ফেলিয়ে টাটকা জলটা নিয়ে আসি। যেহেতু মুড়ি খাবার করব, সকলকেই মুড়ি খেতে দেবো, তো মুড়ি খাবারটি যদি রয়ে যায় তাহলে দুপুর পর্যন্ত একদিন দুদিন কেউ খেয়ে থাকে। তো সেই কারণে সকালের মুড়ি খাবারটা আমি বা দিদিভাই যেই করি না কেন, সকালে কাপড়টা চেঞ্জ করে করারই চেষ্টা করি। আর ওইদিকে দুটো মতো বোতল রোদে দিয়ে দিলাম, ওটা সোনা মায়ের আর সোনা পাপার স্নান করানোর জন্য। তো যাই হোক, এইদিকে আমি টাটকা জল নিয়ে চলে এসেছি। এরপরে কলাইটা সেদ্ধ করতে দিয়ে দেবো। বেশ অনেক কটাই কলাই রয়েছে, মিনিমাম আধ কৌটো মতো, কিন্তু আমাদের বাড়িতে বেশ সদস্যও রয়েছে অনেকখানি। তো সেই কারণে ভাবলাম সব কটা কলাই দিয়ে দিই। মোট 1.5 বাটির মতো কলাই হলো, তো এইটাতেই হয়ে যাবে আমাদের বাড়ির সকলের। তো যাই হোক, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, কারণ কলাই সেদ্ধতে যদি জলটা বেশি হয়ে যায় তাহলে উপর দিকে একটু ফুটে, তবে এই তেলটা দিয়ে দিলে সেটা হয় না। তো সেই কারণে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে না হয় ভালো করে ছকে নেব। এটা কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে ছকবো না, এটা অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিয়েই ছকে নেবো। যাই হোক, এইদিকে ততক্ষণকে ডালটা না হয় সেদ্ধ হয়ে যাক। যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল। তো ওঠার পরে ওকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, সব কিছু একদম করিয়ে পরে এই মুহূর্তে ভাতটা চাপাচ্ছি। ততক্ষণকে দিদিভাই ডালটা সাতুলে মেসোমশাইকে আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগেই যেহেতু উনুনটা ধরানো হয়েছিল, তো সেই কারণে ভাবলাম উনুনটা শুধু শুধু কামাই থাকবে না, আবার উনুনটা নিমিয়ে দেবো। তো সেই কারণে ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই 7:45 মতো বাজবে, এই টাইমেই আমরা ভাতটা চাপিয়ে থাকি। তবে 8টার পরে আমরা প্রিপারেশানটা নিই, তবে আজকে 8টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই 2 সেরের মতো চাল নিয়ে নিলাম। আমাদের বাড়িতে বেশিরভাগ দিন 2 সের মতনই চালটা নেওয়া হয়। তবে ডেকোরেটার্সের যদি কোনো একটা দুটো লোকজন বাড়তি খেয়ে থাকে, সেই দিনকে একটু 2.5 সের আরে চালটা নেওয়া হয়, বা 2 সের 1 পোয়া মতো নেওয়া হয়। এর চাল হোক বা কেনা চাল হোক, চালটা মিনিমাম 3 থেকে 4 বার মতো না ধুলে যেন তৃপ্তিই হয় না। ওই যে যে সাদা সাদা জলটা বেরোয়, ওইটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ মনে হয় যে চালটা ধুয়েই যায়। তো যাই হোক, এই 3 থেকে 4 বার মতো ধুলাম, তারপরে বেশ চালটা পরিষ্কার হলো। এরপরে চাল হাঁড়িটা দিয়ে দিই, তারপরে আমি যাব স্নান করতে। আজকে আমি সকাল থেকেই মুড়ি খাইনি, যেহেতু আজকে আমার বাবা নেই। তো আজকে এই শেষ সংক্রান্তিতে বছরের বলে যে যাদের বাবা নেই তাদেরকে স্নান করে সকালের খাবারটা খেতে হয়। সকালের খাবার বলে নয়, স্নান করে আজকে খাবার খেতে হয়। তো সেই কারণে বিশেষ করে আজকে সকালে আর মুড়িটা খাইনি। তো ভেবেইছিলাম যে সকালে স্নানটা করে নেব, তবে সোনামা আজকে সকাল সকাল উঠে পড়েছিল, সেই কারণে আর স্নানটা করতে যেতে পাইনি। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 8:30 মতো বাজবে, এই মুহূর্তে আমি স্নানটা করে পরে এলাম। আর এই সকালে স্নান করলে
একদিক থেকে তো আরাম লাগে, তবে রান্নার পরে না আবারও সে একই লাগে, মনে হয় আবারও স্নানটা করে আসি। যাই হোক, স্নানটা করে এসে জামা কাপড়ও কিছু কাচাকুচি ছিল, ওগুলো থাক, পরে মিলছি, আগে ঠাকুর থানে প্রণামটা করে নিই। এই আজকের বিশেষ দিনগুলিতে যাদের বাবা নেই তারাই জানে যে কতটা কষ্ট লাগে। বাড়িতে যেহেতু দুটো বাচ্চা ছেলে রয়েছে, তো ওদের সাথে সময় কাটাতে কাটাতেই সারাটা দিন কিভাবে যে পেরিয়ে যায়। তবে যখন একটু একা থাকি তখন বাবার জন্য ভীষণ মন খারাপ লাগে, জানেন তো। এদিকে স্নান করে অল্প মতো মুড়িও খেয়ে নিয়েছি। আর আজকে মা, দিদিভাই, আমি তিনজনাই রাঁধুনি হয়ে গিয়েছি। আজকে মাও যেহেতু সকাল করে স্নান করে নিয়েছে, বামুন ঠাকুর এসেছিলো, পুজো হয়ে গিয়েছে, তো মাও আজকে বাড়িতেই রয়েছে। আর ওইদিকে দিদিভাই বললো মাছের ঝোল চাপাবে, তো সেই কারণে এইদিকে টমেটোটা কেটে নিচ্ছি। আর ওইদিকে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই কাটা রয়েছে, ওগুলো মিক্সিতে পেস্ট করব। দিদি বললো টমেটোটা পেস্ট করতে হবে না বুনু, ওইটা তেলেতেই গলিয়ে নেব, তো সেই কারণে টমেটোটা আর পেস্ট করলাম না। আর ওইদিকে ও বললো যে পোস্তটা নামাবো তাহলে একবার কাঁচা লঙ্কাটা পেস্ট করে দে, তো সেই কারণেই বিশেষ করে ওই 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিচ্ছি। এই পোস্তটা আর কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে, কিন্তু নামানোর আগে যদি একটু ফুটিয়ে নামিয়ে দেওয়া হয় বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার পেস্টটা হয়ে গিয়েছে, এরপরে দিদিভাইকে দিয়ে চলে আসি। তো দিদিভাইকে ওইদিকে দিয়ে চলে এসেছি। এরপরে এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাগুলি যেহেতু এই ছোটো বাটিটিতেই পেস্ট করলাম, তো সেই কারণে ভাবলাম যে এই মশলাটাও হয়তো ধরে যাবে, তো তারপরে ভাবলাম যে বড়োর বাটিটাতে দিলেই ভালো হতো, কিন্তু না, যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। বেশ ভালো মতনই পেস্ট হয়ে গিয়েছে, ভেবেছিলাম হয়তো পড়ে যাবে মশলাটা, একটুকুনো পড়েনি, যেহেতু আমি একটুকুনো জল দিইনি। তো যাই হোক, এইদিকে দিদিভাই মাছগুলি ভাজছে, এরপরে মনে হয় ঝোলটি চাপাবে। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু রেডি করে দিয়েছি। এইদিকে দিদিভাই যখন রান্নার দিকটা সামলে নিচ্ছে, আমি ভাবলাম ততক্ষণ কি না হয় এই গ্যাসের ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এগুলো একটু অল্প মতো নোংরা রয়েছে, এগুলো বেশিরভাগ আমরা রান্না শেষে পরিষ্কার করে নিই। আর এখন যেহেতু সোনামা ঘুমিয়েও পড়েছে, ভাবলাম কি করব, তাহলে না হয় এগুলো পরিষ্কার করে নিই। সোনা পাপা ওইদিকে ঘুমাচ্ছে আর সোনামাও ওইদিকে ঘুমিয়ে পড়েছে। এই দুজনা ঘুমিয়ে গেলে তখন মনে হয় কোনো কাজই পাবো না, আর দুজনা যদি জেগে থাকে তখন মনে হয় কোনো কাজের শেষই নেই। তো যাই হোক, এইদিকে আমি ভালো করে গ্যাসটা মুছিয়ে নিয়েছি। এদিকে বেশ কটা বাসনপত্র ছিল, তো এগুলো ভিজিয়ে দিয়ে কলপাড়েতে চলে আসি, কারণ মা ওইদিকে গরুকে মারটা খাওয়াতে গেল, বললো তুই কলপাড়েতে ভিজিয়ে দিয়ে আয়, আমি এসে পড়ে না হয় ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে ভিজিয়ে দিয়ে চলে এসেছি। আর এই মুহূর্তে সোনা পাপা উঠে পড়েছে, উঠে কান্নাকাটি করছিল। দিদিভাই বলল বুনু মাছের ঝোলটা একবার নামিয়ে দিবি। দিদিভাই সব কিছু একদম রেডি করে দিয়ে গিয়েছিল। এই যে ফুটছিল, আমি এসে পরে একটু টেস্ট করছি নুন মিষ্টিটা। দিদিভাই বললো একটু টেস্ট করে পরে নামাবি, কারণ আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। তো দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই রয়েছে, সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে মাছের ঝোলটা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, বেশ ভালো মতন ফুটেও গিয়েছে। এরপরে মাছের ঝোলটা নামিয়ে দিই। তো মাছের ঝোলটা নামানোর পরেও এখনও পর্যন্ত একটি তরকারি হবে। আজকের দিনে নাকি এই তরকারিটা খেতে হয়, ও পাতাতে আর বেগুনি আর সজনে ডাঁটাতে ছেঁচকি। তো সজনে ডাঁটা তো পাইনি, আর বেগুনও একটা থেকে দুটো মতো পেয়েছিল। তো যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে অল্প মতো নিম পাতাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম বেগুন আর সজনে ডাঁটা, অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে পরে ওইটা দিয়ে পরে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের রেডি এই নিম পাতাতে বেগুনি আর সজনে ডাঁটায় ছেঁচকি। আপনাদের কাদের কাদের এই নিয়মটি আছে আশা করছি কমেন্ট করে জানাবেন। তো এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 2টো মতো বাজে। এই মুহূর্তে সোনামায়ের পাপাকে খেতে দিলাম। আমি কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছি, তবে আমার খাবার ভিডিও করলে হয়তো মানুষজন হাসাহাসি করবে, কারণ আমি যখনই খাবার খেতে বসি সোনামা চলে আসে, তো এসে পরে ঘাটাঘাটি অনেক কিছুই করে, তো সেই কারণে আমি আর আমার খাবার ভিডিওটা নিলাম না। আজকে টোটালি কি মেনু করেছি আপনারাই দেখে নিন। ওই যে মাছের তেল ভাজা আর বেগুনের শিমের ছেঁচকি, আর এইদিকে শাক আর আলু দিয়ে একটা ঝাল দিয়া আলু পোস্ত, মাছের ঝোল, ডাল মুসুরি আর কুলের টক। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজে। এই মুহূর্তে আমি দিদিভাই দুজনাই উদ্যোগ নিয়েছি যে রুটিও করব প্লাস আলুর পরোটাও করব। তো এইদিকে দিদিভাই ময়দাটা মাখিয়ে একদম ডেলি করিয়ে পাকিয়ে রেখে দিয়েছে। ওইদিকে সোনা পাপাকে একবার মতো ব্রেস্ট ফিডিং করাচ্ছে। সোনা পাপা আজকে সকাল থেকে কোনো খাবারই খাচ্ছে না, তো সেই কারণে দিদিভাই বললে একবার ব্রেস্ট ফিডিংটা করাই, তারপরে আমি আসছি। তো ওইদিকে দিদিভাই রুটির নেচিগুলো পাকিয়ে রেখে দিয়েছিল, তো আমিও ততক্ষণ কি ভাবলাম যে আলুর পরোটার নেচিগুলিও পাকিয়ে রেখে দিই। আলুর পরোটা একটু বেশি পরিমাণেই হবে, আর রুটিগুলো বেশিরভাগ রাতের জন্যই করা হচ্ছে, কারণ আমাদের রাত্রে সকলেই রুটি পছন্দ করে। আর এই আলুর পরোটাগুলো
খাবারগুলো সন্ধেবেলায় ওই একটা দুটো খাওয়ার জন্য বিশেষ করে করা হচ্ছে। তো যাই হোক, এইদিকে দিদিভাইও চলে এসেছে। প্রথমে রুটিগুলি করে নেব, না হলে প্রথমে যদি আলুর পরোটাগুলি করতে যাই তাহলে তাওয়াটিতে রুটিগুলি চিটিয়ে যাবে আর খরা খরা মতো হয়ে যাবে। তো সেই কারণে দিদিভাই বললো বুনু আগে রুটিগুলি বেলে দে, রুটিগুলিই করে নিই। তো সেই কারণে এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। মিনিমাম ওই 10 থেকে 15টা মতো রুটি হবে আর মিনিমাম 40টা থেকে 50টা মতো আলুর পরোটা হবে। তো পরোটার পরিমাণটা বেশি আর পরোটাগুলো যেহেতু ছোট ছোট হবে, মিনিমাম সবাইকে তো 2-4টে করে দিতে হবে। তো সেই কারণে পরোটার পরিমাণটা একটু বেশি পরিমাণেই করা হয়েছে। তো এইদিকে আমি বেলে দিয়েছি আর এইদিকে দিদিভাই সেঁকে নিচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমি দিদিভাই আর সোনামা তিনজনে মিলে খাবার খেতে বসে পড়েছি। আমি বলেছি না যে আমি আর দিদিভাই যেখানে থাকবো সোনামা থাকবেই, ও দুষ্টুমি করবেই। তো অল্প পরিমাণে চাটনিও নিয়েছি, অল্প পরিমাণে তেঁতুলের চাটনি বানানো হয়েছিল বাড়িতে, ওইটা অল্প পরিমাণে নিয়েছি। শুধু আলু পরোটা খেতে ভালো লাগবে না, তো সেই কারণে নিয়েছি। আর এই আলুর পরোটার ফুল রেসিপিটা আপনাদেরকে একটা মিনি ব্লগের সাহায্যে শেয়ার করে দেবো। তো সত্যি কথা বলতে আলুর পরোটা খুবই সুন্দর হয়েছিল। আর আমি আর দিদিভাই দুজনে মিলে করেছি বলে এতটা তাড়াতাড়ি করতে পারলাম। তাছাড়া যদি একা কেউ করতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি হতো না। যখন ওই আলুর পরোটার নেচিগুলি পাকিয়েছিলাম তখন একদম টোটালি গুনেছিলাম 47টা মতো হয়েছিল। তো সবাইকে একটা দুটো করে দিয়ে দিয়ে এই টোটালি মনে হয় আর 8টার থেকে 10টা মতো রয়েছে। তো যাই হোক, সত্যি বলছি আলুর পরোটাগুলো খুবই সুন্দর হয়েছিল। চাটনিটার সাথে খেতে তো দুর্দান্ত লাগছিল। তো যাই হোক, চলুন আজকের খাবারটা খেতে খেতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।